والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم মরহুমিনদের মুনাজাতের আগে আমরা কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما মুনাজাতের পরে আমি একটু সংক্ষিপ্ত একটা সুন্নতের কথা বলি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা মসজিদে প্রবেশ করবা, 5টা আমলের মাধ্যমে মসজিদকে প্রবেশ করতে হয়। অর্থাৎ মসজিদে প্রবেশের 5টি সুন্নত, বাইর হওয়ার 5টি সুন্নত। সর্বপ্রথম আমরা ডান পা দিয়া মসজিদে প্রবেশ করব, এটা সব মসজিদের অন্তর্ভুক্ত রয়েছে। ডান পা দিয়া মসজিদে প্রবেশ করব, এরপরে দোয়া পড়ব, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এরপরে আমরা বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, বিসমিল্লাহ বলবো, নবীর প্রতি দুরূদ শরীফ শত এতটুকু, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। 3টা সুন্নত এখানে হয়ে গেছে। 5ম সুন্নত, আমরা যে কোনো কাজে যে কোনো সময়ে 1 মুহূর্তের জন্য যদি মসজিদে প্রবেশ করি, ইতিকাফের নিয়ত করব। ইতিকাফ শব্দের অর্থ অবস্থান করা। অবস্থান এটা 1 মিনিটের জন্য হতে পারে, 1 ঘন্টার জন্য হতে পারে, 5 দিনের জন্য হতে পারে। আমরা যতক্ষণ ইতিকাফের নিয়ত করব, আল্লাহ পাকের রহমত নাজিল হবে, এই সময়টা আমাদের ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এখানে আসি, দুনিয়ার কোনো উদ্দেশ্যে আসিনি। মসজিদ সংক্রান্ত আলাপ আলোচনা হবে, চিন্তাধারা হবে। এই জন্য আমরা ইতিকাফের নিয়ত থাকলে পাশাপাশি আল্লাহ পাকের সওয়াবে ভাগী হব। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين أحكم الحاكمين পবিত্র মুহররম মাসের আল্লাহ আশুরার দিবসগুলোতে আল্লাহ তোমার দরবারে রহমতের আশায় দিয়ে হাত তুলেছি। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আজকের এই বার্ষিক মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মসজিদ সংক্রান্ত এই বিষয় নিয়ে আল্লাহ চিন্তা ভাবনা নিয়ে তোমার ঘরের ব্যাপারে আলোচনার জন্য এখানে সবাই উপস্থিত হয়েছেন। আল্লাহ এই সময়টাকে, হায়াতের অংশটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ কিয়ামতের ময়দানে কোনো আমল যখন আমাদের তোমার জন্য আল্লাহ দেখাইতে পারবো না, আল্লাহ এই যে সময়টা তোমার ঘরে আমরা কাটিয়েছি, কমপক্ষে এটা আমাদের জন্য নেজাতের উসিলা বানিয়ে দাও। আল্লাহ আমাদের এখানে দেখা যায় আমাদের বি ব্লক, এ ব্লকের অনেক সদস্যবৃন্দ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বিগত বছর থেকে এই পর্যন্ত। আল্লাহ সবার কবরগুলোকে নূরে রহমত দিয়ে ভরপুর করে দাও। আমরা আল্লাহ দুরূদ শরীফ পড়েছি, যা কিছু পড়েছি তাদের রূহের উপরে তুমি পৌঁছে দাও। আল্লাহ বিশেষ করে আবাসিকের এলাকার কবরস্থানে যত নরনারী মুসলিমা শাহিদ আছে, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যেখানে শাহিদ আছে, আল্লাহ সবাইকে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করে দাও। আল্লাহ সবাইকে তুমি তোমার বান্দা বান্দি হিসাবে কবুল করে নাও। কবরের আযাব থাকলে তোমার হাবিবের উম্মত হিসাবে তুমি মাফ করে দাও। আল্লাহ বিশেষ করে যে মসজিদে দাঁড়িয়ে আমরা দোয়া করছি, বসেছি, আল্লাহ এই মসজিদকে তুমি কবুল করে নাও। এই পর্যন্ত, শুরু থেকে এই পর্যন্ত যারা খেদমত করেছে, অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, সবার অর্থ এবং শ্রমকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ভবিষ্যতের সামনে যত কর্মকাণ্ড রয়েছে, যত আল্লাহ তাদের প্রোগ্রাম রয়েছে,
যত বাজেট দিয়ে সহজভাবে আল্লাহ যেন ব্যবস্থা করতে পারে তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের এই খেদমতকে যারা সামনে আসেন আল্লাহ, যারা আসেন নাই সবার এই খেদমত গুলোকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ বিশেষ করে আমরা একজন লোককে বিশেষ করে স্মরণ করব, হাসান মাহমুদ চৌধুরীকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। ওনার যত খেদমত আছে তুমি কবুল ও মঞ্জুর করে নাও মাওলা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين. السلام عليكم ورحمه الله. জাযাকাল্লাহ খায়ের জানাব মিয়ান সাহেব। আমাদের এখন দ্বিতীয় আলোচ্য সূচিতে যাচ্ছি। মসজিদের সদ্য প্রয়াত সদস্যদের শোক প্রস্তাব, এটা কবি সংযুক্ত করা আছে। তারপরে আমি শোক প্রস্তাব আপনাদের পরে শোনাচ্ছি। প্রত্যেক প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরান আয়াত 185 শোক প্রস্তাব। বিগত 23/12/2023 হতে 5/7/2025 সময়কালে যে সকল সম্মানিত সদস্য আমাদের নিকট চিরবিদায় নিয়েছেন, অধ্যকার সভা তাদের জন্য গভীর শোক জ্ঞাপন করছে এবং মহান সৃষ্টিকর্তার নিকট তাদের আত্মার মাগফিরাত কামনা করছে। এই সভা তাদের শোকসপ্ত পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছে। উল্লেখিত সময়ে যারা মৃত্যুবরণ করেছেন তারা হলেন: 1 নম্বর মরহুমা হোসনে আরা বেগম, 12/2/2024, বাড়ি নম্বর 153, রোড নম্বর 7, ব্লক বি। 2 নম্বর মরহুম AK কামাল হাসান, মৃত্যুর তারিখ 14/3/2024, বাড়ি নম্বর 319, রোড নম্বর 13, ব্লক বি। 3 নম্বর মরহুমা আয়েশা বেগম, মৃত্যুর তারিখ 4/8/2024, বাড়ি নম্বর 181, রোড নম্বর 8, ব্লক নম্বর বি। 4 নম্বর মরহুমা হোসনে আরা, মৃত্যুর তারিখ 16/4/2024, বাড়ি নম্বর 112, রোড নম্বর 5, ব্লক বি। 5 নম্বর মরহুমা নুরনাহা বেগম, 25/5/2024, X56, রোড 7, ব্লক এ। 6 নম্বর মরহুমা রওশন আরা বেগম, মৃত্যুর তারিখ 25/6/2024, বাড়ি নম্বর 478, রোড নম্বর 1, ব্লক বি। 7 নম্বর মরহুম মুজিবুর রহমান, মৃত্যুর তারিখ 5/7/2024, A26, রোড নম্বর 2, ব্লক এ। 8 নম্বর মরহুম সৈয়দ আহমদ, মৃত্যুর তারিখ 2/8/2024, বাড়ি নম্বর 458, রোড নম্বর 7, ব্লক বি। 9 নম্বর মরহুম নূর মোহাম্মদ, মৃত্যুর তারিখ 7/9/2024, বাড়ি নম্বর 50, রোড নম্বর 3, ব্লক বি। 10 নম্বর মরহুম বজলুর রহমান, মৃত্যুর তারিখ 4/11/2024, বাড়ি নম্বর 106, রোড নম্বর 5, ব্লক বি। 11 নম্বর মরহুম সবিরুল হক, মৃত্যুর তারিখ 17/1/2025, বাড়ি নম্বর 508, রোড নম্বর 1, ব্লক বি। 12 নম্বর মরহুম সাইফুদ্দিন খালেদ, মৃত্যুর তারিখ 21/2/2025, বাড়ি নম্বর 9, রোড নম্বর 1, ব্লক বি। 13 নম্বর মরহুম ইঞ্জিনিয়ার আনুরুর রশিদ চৌধুরী, মৃত্যুর তারিখ 14/3/2025, বাড়ি নম্বর 241, রোড 11, ব্লক বি। 14 নম্বর মরহুম আবুল হোসেন, মৃত্যুর তারিখ 3/5/2025, X40, রোড নম্বর 6, ব্লক এ। 15 নম্বর মরহুম মকবুল হোসেন, 6/6/2025, বাড়ি নম্বর 100, রোড নম্বর 4, ব্লক বি। উক্ত তালিকায় যদি কোনো সম্মানিত সদস্যের নাম বাদ পড়ে থাকে তা অনুগ্রহপূর্বক আমাদের অবহিত করলে আমরা শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করে নিব। এই হলো আমাদের আজকের শোক প্রস্তাব। আর যদি কারো কোনো কিছু এখান থেকে বাদ পড়ে থাকে আমাদেরকে আপনারা কাইন্ডলি একটু বলবেন। তাহলে আমরা কি শোক প্রস্তাব গৃহীত অনুমোদন করে দিতে পারি? থ্যাংক ইউ। তাহলে আমরা 3 নম্বর আলোচনা সূচিতে যাচ্ছি। বিগত 26তম বার্ষিক সাধারণ সভার কার্য বিবরণী নিশ্চিতকরণ। কবিযুক্ত আছে এখানে। আমার ছোট্ট একটা কথা আছে, এখানে একটা টাইম মিস্টেক আছে যা আমি পরে আপনাদেরকে পরে শোনাচ্ছি।
তিন নম্বর এজেন্ডা। তিন নম্বর, একটু টাইম মিস্টেকটা আমি আপনাদেরকে বলে শোনাচ্ছি। আমাদের সম্মানিত সদস্য জনাব আবুল কাশেম, বাড়ি নম্বর 469, রোড নম্বর 13, ওনার বক্তব্যটা প্রিন্টিং মিস্টেকের কারণে 26তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণীতে ভুলবশত লিপিবদ্ধ হয়নি। তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তীতে আমরা কার্যবিবরণীতে ওইটা ঠিক করে নেব। আপনাদের জ্ঞাতার্থে ওনার বক্তব্য আমি পাঠ করে শোনাচ্ছি। ওনার লিপিবদ্ধ হয় নাই, তবে উনি যা বলছিলেন এটা আমাদের কাছে আছে, আমি এটা আপনাদের পরে শোনাচ্ছি। 3 নম্বর আলোচনা বিগত 25তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ। বিগত 25তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণীর বিষয়ে জনাব আবুল কাশেম 469/13 বলেন, লিফটের বক্তব্য খণ্ডন করে বলেছেন, প্রয়োজনে পর্দায় মহিলাদের নামাজের ব্যবস্থার কথা উপস্থাপন করেছিলেন। নিস্তলার কথাটা ভুল প্রিন্ট হয়েছে। সেক্রেটারির কথা উপস্থাপনের স্থানে খর্ব হচ্ছে বলে প্রিন্টে এসেছে। সময় স্বল্পতার কারণে ইয়া পঠিত বলে গণ্য করা হয়, তবে কিছু কিছু বিষয়ে মতামত পরামর্শ রাখা হয়। ওটির সম্পর্কে তিনি বলেন, স্থায়ী আয়ের পদক্ষেপ নেওয়া যায় কিনা, বিদ্যুৎ বিল, বেতন ইত্যাদি খরচ সংকোচন করা যায় কিনা, সেইভাবে পদক্ষেপ নেওয়া উচিত। সংবিধানের সংশোধন আদৌ প্রয়োজন আছে কিনা সামরিকভাবে পরামর্শ নিয়ে করা উচিত, আরও সময় দেওয়া উচিত বলে তিনি মনে করেন। এই ব্যাপারে এটা ছাড়া সব ঠিক আছে। এখানে যদি আপনাদের কারো কোনো মন্তব্য করার থাকে বলতে পারেন। 26তম বার্ষিক সাধারণ সভা, এখানে আমাদের 25তম সাধারণ কার্যনির্বাহী সদস্যবৃন্দ মোট 6 জন সদস্য বক্তব্য রেখেছিলেন। তার মধ্যে 1 নম্বর জনাব আবুল কাশেম, 2 নম্বর ডাক্তার মোহাম্মদ শফিউল হাসান সাহেব, 3 নম্বর জনাব কাজী জামিল আহমদ, 4 নম্বর জনাব আসিম মাহমুদ জুয়েল, 5 নম্বর জনাব চৌধুরী শামসুদ্দিন মাহমুদ, জনাব নিজামুদ্দিন আহমেদ। না, এটা আমরা দুটো করতেছি, এটা ভুলবশত ওঠে নাই। অবশ্য আপনার একটা নোট আছে, আমরা পাইছি এটা। শ্রদ্ধাভাজন আজকের সভার সভাপতি, উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ, আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার কিছু বক্তব্য উঠে নাই বা খণ্ডিতভাবে উঠছে, যেগুলোর ব্যাপারে আমি গত 26তম মিটিংয়ে যে ওনারা কার্যবিবরণীটা দিয়েছিলেন, সেখানে আমি একটু বক্তব্য রেখেছিলাম। ওনারা এটা রেকটিফাই করেছেন, এই জন্য ওনাদেরকে ধন্যবাদ। আরও কিছু কিছু ব্যক্তিবর্গ ওই কার্যবিবরণীর উপর কিছু কিছু বক্তব্য রেখেছিলেন, যাক এটা ওনাদের ব্যাপার। আমার সবগুলো আসছে। একটা জিনিস আমার এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি, যেটা আমি গত কার্যবিবরণীতেও বলেছিলাম, যে আমাদের অবশ্যই একটা যে অবশ্যই বাদ দেওয়া হচ্ছে বিরাট একটা অঙ্কের টাকা। তো আমি বলছিলাম যে আমাদের টোটাল আয় আর ব্যয়ের যে হিসাবটা এখানে দেওয়া হয়, আয়ের হিসাব থেকে আমাদের টোটাল আয় যেমন এবছরও 68,30,000 টাকা আয় দেখানো হয়েছে, এবং এটার বিরুদ্ধে বিভিন্ন ব্যয় দেখানো হচ্ছে। ওখানে ওই আবার অবশ্যয়ের 23,36,000 টাকা অবশ্যইটাও ওখানে ধরা হয়েছে। তো এখন ওনাদের বক্তব্যটা হচ্ছে কি জন্য ধরা হচ্ছে, এটা ওনারা ওইটা আরবিএম পদ্ধতি একটা আবিষ্কার আছে, একটা আরবিএম পদ্ধতি বলা হয়, অর্থাৎ ব্যালেন্স রিডিউসিং মেথড। আবার ব্যালেন্সটা কমানোর জন্য, রিডিউস করার জন্য এই অবশ্যইটা ওখান থেকে মাইনাস করা হয়। আর আমার প্রশ্নটা ছিল, যেহেতু এই অবশ্যইটা করা হয়, এই অবশ্যইটা করা হয় আমাদের নেট সম্পত্তির, আমাদের টোটাল অ্যাসেটের উপর থেকে এই অবশ্যইটা নির্ধারণ করা হয়। অ্যাসেটের ভ্যালু থেকে যেটা নির্ধারণ করা হয়, এটাকে নির্ধারণ করে। এটা আমার জানা মোতাবেক এটা সম্ভবত নির্ধারণ করে আমাদের কার্যনির্বাহী পরিষদের সদস্যরাও বসে, তারা নির্ধারণ করে কোন অ্যাসেটের উপর কত অবশ্যই করতে হবে বা করা যৌক্তিক, যেটা
অডিটরকে জানানো হয়, অডিটর ওই হিসাবটার উপর ভিত্তি করে অবশ্যইটা নির্ধারণ করে দেন আমার জানা মোতাবেক। এখন এটা নির্ধারণ করেন যেহেতু টোটাল অ্যাসেট ভ্যালুর উপর থেকে এটা মাইনাস হয়, অবশ্যই হয়। টোটাল অ্যাসেট থেকে যদি একদম লাস্ট পেজে টোটাল অ্যাসেট ভ্যালু থেকে এটা মাইনাস করলে এটা আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার কথা হচ্ছে আয় ব্যয়ের উপর থেকে এটা মাইনাস করা হচ্ছে, অর্থাৎ আমার টোটাল আয় হয়, যেমন আমার টোটাল আয় এবার এবার 60,68,30,000 টাকা, সেখান থেকে ব্যয় হিসাবে 23,38,000 টাকা 36,000 টাকা ব্যয় দেখানো হয়েছে। এটা তো আসলে প্রকৃতপক্ষে ব্যয় না, এটা প্রকৃতপক্ষে হচ্ছে আমার টোটাল অ্যাসেট ভ্যালুর উপর অবশ্যই আমার আচ্ছা। এখন আমার প্রশ্নটা হচ্ছে, আমি যদি অবশ্যই না ধরতাম, মনে করলেন আমাদের কাজে নির্বাহী পরিষদ সিদ্ধান্ত নিল যে আমরা কোনো অবশ্যই দেখাবো না, যেটা যেভাবে আছে থাক, তাহলে এই অ্যামাউন্টটা যেটা মাইনাস করা হচ্ছে এটা এটা কি হইতো? এটা নিশ্চয়ই আমার আমার আয়ের খাতে জমা থাকতো যদি আমি না ধরতাম। এখন অবশ্যই নামে একটা করে এটা যে টোটাল মাইনাস হচ্ছে 23,38,000 টাকা, একটা বিশাল অঙ্কের ব্যাপার। তো সেটা আরবিএম পদ্ধতিটাও আমি বুঝি না। তবে আমাদের অর্থ সম্পাদক এই যে আমাদের আজকের কার্য বিবরণীতে অর্থ সম্পাদক একটা ব্যাখ্যা দিয়েছেন, ওখানে এটা রিডিউস মেথড, অর্থাৎ উনি পুরো লেখেন নাই, আমি পুরো জিনিসটা হচ্ছে রিডিউসিং ব্যালেন্স মেথড এটাকে বলা হয়। রিডিউসিং ব্যালেন্স মেথড মানে ব্যালেন্সটাকে রিডিউস করার জন্য। এখন উনি একবার বলছেন স্থায়ী সম্পদের অবশ্যই প্রফিট এবং লস অ্যাকাউন্ট থেকে প্রফিট থেকে বাদ যাবে। আবার এখন এখন ওনারা বর্তমানে যেটা দিয়েছে বা আগের কথাও যেটা লেখা ছিল আয় ব্যয় তথা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট থেকে অবশ্যই ধরা হবে। এখন কি প্রফিট অ্যান্ড লস থেকে ধরা হবে নাকি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট থেকে ধরা হবে? এটা এই দুইটাতে আয় ব্যয়ের হিসাব, আমাদের টোটাল আয় আলাদা তো, আর আমাদের সংগঠনের কার্যনির্বাহী পরিষদ একটা আলাদা আয় ব্যয়ের হিসাব দেয় না। টোটাল এই বছরের আয় এত, এই বছরের ব্যয় এত, ব্যালেন্স এত। কিন্তু এটা বোধহয় ওদের অডিট মেথডে এইভাবে বলা হচ্ছে, এটা কোনো শুভঙ্করের ফাঁকি হচ্ছে কিনা আমি এখনো সন্দেহান। এটা একটু বিশদ আপনারা যদি আলোচনা করবেন। ধন্যবাদ। ধন্যবাদ জনাব আবুল কালাম সাহেব। আমি সম্মানিত সদস্যদের কাছে বিনীতভাবে অনুরোধ করব এজেন্ডা অনুযায়ী কথা বলার জন্য। যদি এজেন্ডা অনুযায়ী কথা না বলি আমার আজকের সভা পরিচালনা করতে বিশেষ অসুবিধা হয়। আচ্ছা, আমরা 4 নম্বর আলোচ্য সূচিতে আসছি সাধারণ সমাজের বার্ষিক প্রতিবেদন। কপিযুক্ত আছে, তারপর আমি আমার প্রতিবেদন আমি পড়াশোনা করছি। না, এটা আমি ওদিকে আসতেছি, এটা ওদিক দিতে ইয়েতে আসবে। হ্যাঁ, আমরা 5 নম্বরের আসছি, যেটা আপনার এজেন্ডা অনুযায়ী আমরা যেখানে আসতেছি আমাদের অর্থ সমাজ। না, উনি তো অডিট সম্বন্ধে ওখান থেকে অনেক কিছু বলছেন। হ্যাঁ 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 হ্যাঁ, আপনাদের বিগত সভার কার্যবিবরণী পাঠও নিশ্চিত করুন, আপনারা উপস্থাপন করছেন। হ্যাঁ হ্যাঁ, এটাতে এখানে বলার কিছু নাই, এখানে বলা থাকে যে শুধু বিগত সভার কার্যবিবরণী যেটা সিদ্ধান্ত নিয়েছিল এখানে কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা এটা মতামত। মতামত নিয়ে আপনারা এটা আমাদের অনুমোদন নিতে হবে। আমরা যেটা বললাম আপনার 3 নম্বর আলোচ্য সূচি। হ্যাঁ হ্যাঁ, বিগত 26তম বার্ষিক সাধারণ কার্যনির্বাহী নিশ্চিত, এটা আমাদের আপনারা সবাই দেখেন দেওয়া আছে, পরে দেখেন কারণ যদি বলার থাকে বলতে পারেন। জি জি, আমরা ওই নিষেধ আসতেছি, আমরা ওনার আমরা 5 নম্বরে দেবো। 5 নম্বর আলোচ্য সূচি নিরীক্ষা হিসাব নিরীক্ষা যেখানে আপনার, হ্যাঁ এটা তো বলতেছি। এখন 3 নম্বর আপনারা আমাদেরকে অনুমোদন দিচ্ছেন কিনা এটা আমি বলতে চাচ্ছি। কোনো কিছু কারো কিছু বলার আছে কিনা? কোনটা? জি জি, আমরা দিচ্ছি, এটা নেক্সট আসতেছি তো, পেন্ডিং থাকছে। এটা আমরা যখন এই এজেন্ডা আসবো তখন আমাদের অর্থ সমাধান এটা তাহলে আমরা 3 নম্বর এজেন্ডার ব্যাপারে কারো কিছু বলার আছে কিনা? প্লিজ প্লিজ প্লিজ, ডক্টর সাহেব স্যার এখানে আসুন প্লিজ, এখানে আসুন সুন্দর।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি সরাসরি আলোচ্য সূচি নিয়ে আলোচনা করবো, আমি অ্যাড্রেস না করে। সেটা হচ্ছে 6 নম্বর আলোচ্য সূচিতে সিদ্ধান্ত যেটা সভাপতি বলেন যে সংবিধান সংশোধন ও অনুসন্ধান সাব কমিটি গঠন করা হলো। আমার মনে হয় আপনারা গত বার্ষিক সাধারণ সভায় কি সিদ্ধান্ত নিয়েছিলেন আমি জিয়াউদ্দিন সাহেবকে বলছিলাম। সেখানে এটা আল্লাহর ঘর মসজিদ, এখানে নিচে আল্লাহর ঘরে বসে আমরা কথা বলি, সুতরাং এখানে কোনো সিদ্ধান্ত আমরা সবাই খাদিম হিসাবে, তো এখানে মসজিদে বসে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে সেটা পরিবর্তন করা যায় না। গত বার্ষিক সাধারণ সভায় কি সিদ্ধান্ত হয়েছিল এটা আপনারা একটু জানাবেন। এখানে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আহ্বায়ক হিসাবে এই কমিটির, আমি যতটুকু জানি সবাই আছে। পরবর্তীতে কেন জানি না, কারা করছেন এটা কার্যকরী পরিষদে জানাবেন। যাই হোক, এখানে আমার নাম দেওয়া হয়েছে মসজিদ সংঘভিত্তিক সংশোধনের জন্য। তো আমাকে হঠাৎ করে একদিন ফোন করা হলো, জিয়াউদ্দিন সাহেব জানেন আমি একজন পেশাজীবী ডাক্তার, সুতরাং আমার চেম্বার থাকে, অ্যাপয়েন্টমেন্ট থাকে, যে আজকে ফোন করে বলা হলো যে আজকে 8:30টায় মিটিং আছে। তো আমি অবাক হয়ে গেলাম যে কোনো আলোচনা ছাড়া হঠাৎ করে একটা মিটিং দেওয়া, এটা আসলে উচিত না। 1 নম্বর হচ্ছে প্রথম যেটা যে সিদ্ধান্ত সেটা জানাবেন। 2 নম্বর, যদি এভাবে অনিয়মতান্ত্রিক ভাবে অন্যায়ভাবে কাজ করা হয় এটা অপমানজনক, এটা গর্হিত, এটা কখনো কাম্য নয়। যদি আপনারা মনে করেন যে কোনো বৈষম্যের কারণে এরকম করবেন তাহলে দয়া করে আমাকে এখান থেকে বাদ দিন। ধন্যবাদ। ধন্যবাদ জনাব ডক্টর শফিউল হাসান সাহেব। আপনার ব্যাপারটা আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, সভাপতি ব্রিফিং। আমাদের সম্মানিত সদস্য ডক্টর সাহেব যেটা বললেন, যিনি আমাদের মাইনাস লিখছিলেন ওনার হাতের একটা নোট আমার এখানে আছে, জাস্ট এটাই ওনার হাতের লেখা, যিনি যে পত্র লিখছিলেন এখানে লেখা আছে অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহমেদ আহ্বায়ক, 2 নম্বর প্রফেসর শফিউল হাসান সাহেব সদস্য, 3 নম্বর প্রফেসর আতাউল করিম সাহেব সদস্য। এই কমিটি চাইলে আরো 2 জন সদস্য কোটা করতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে এই যে যিনি লিখছেন এই বদলের মাইনে যিনি ওনার হাতের লেখা এখানে আছে, হয়তো আমাদের ভুল হতে পারে আর অন্যদের ভুল হতে পারে। এই ব্যাপারটা তখন এর পরিপ্রেক্ষিতে আমরা যখন আমাদের সম্মানিত সদস্য জিয়াউদ্দিন সাহেবকে আহ্বায়ক করা হলো, তখন উনি তার পরের দিন আমাদের এসে, আমরা যখন ফোন করলাম উনি এসে বললেন যে আমাকে একটু আপনারা এই আহ্বায়ক থেকে একটু অব্যাহতি দেন, আমার খুব ব্যস্ততা আছে। এটা আমার জিয়াউদ্দিন সাহেব ওনাকে আহ্বায়ক করাই ছিল, এই যে ওনার এটা দলিল আমি আপনাকে দেখালাম, যে দেখানো, হ্যাঁ, যিনি লিখছিলেন ওনার হাতের লেখাটা, এটা আহ্বায়ক করেছিলেন জিয়াউদ্দিন সাহেবকে। উনি বলছেন যে আমার খুব ব্যস্ততা, আমি এটা আসল দায়িত্ব ঠিক মতো পালন করতে পারবো না। আমার যতটুকু মনে আপনারাই বলছিলাম, আপনারা না মোটে না যাক, যে যাচ্ছে যাক, এনিওয়ে। তো এখন যখন জিয়াউদ্দিন সাহেব বলেন যে না, এটার ব্যাপারটা এটা এটা আপনাদের ব্যাপার, এটা আপনার যারা কমিটি, এটা আপনাকে যেটা আমি এটা ক্লিয়ার চাচ্ছি, এটা ক্লিয়ার উচিত ছিল একটা মিটিং ডেকে, সাব কমিটি একটা মিটিং ডেকে, যদি না পারে সাব কমিটি একটা অন্তত মিটিং হওয়া উচিত। না, সাব কমিটি জানানো উচিত ছিল মুখে আহ্বায়ক করে মুখে বাদ দিল। এইটা আমার না, আমরা যেটা করছি এটা আপনাকে না না, আমি আপনাকে আমি সবার সব ব্যাপার মসজিদের ব্যাপারে দেখুন, যখনই ডাকছেন এবং আপনি আমাকে যথেষ্ট সহযোগিতা করছেন। আমি 3 বার গেছি। আপনি এই কথাও আমাকে এই মসজিদে বলছেন, যখন আমার প্রয়োজন হয় আপনি আমাকে ডক করলে পাবেন। আমি কোনো ব্যস্ততা দেখাইছি না 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 না, কখনো দেখা যায়। কারণ কথা হচ্ছে যে যেটা আপনি বললেন, আমি জিয়াউদ্দিন সাহেব যখন অপারগতা জানাচ্ছিলেন, আমি আমার কার্যনির্বাহী পরিষদের সভাপতি সহ কয়েকজন কার্যনির্বাহী পরিষদ আলোচনা করে
আমরা আবার প্রফেসর আতাউল করিম সাহেবকে বলে ওনার থেকে পারমিশন নিয়ে ওনাকে করেছি। এই জিমের সিদ্ধান্ত কার্যকরী পরিষদ পরিবর্তন করা যায় কিনা আমার জানা নাই। না ওরকম করি না আমরা, যেহেতু ওই আপনার উনি আমাদের জেনারেল করছিলাম, আপনি যেটা বলছেন আপনাকে অ্যাপ্লাই করেছে। এটা আপনারা বাতিল করতে হবে। একটা জিমের সিদ্ধান্ত আরেকটা জিম আপনি বাতিল করতে পারেন, পরিবর্তন করতে পারেন, কিন্তু কার্যকরী পরিষদে করা যায় না। না কাজ ওরকম করি না। এই যে এখানে যেটা আছে আপনাকে যেটা বলছে, আমি তো আপনাকে এটা দেখালাম, এখানে যেটা মাইনাস লিখছেন এই জিমের নামে কি দেখছেন এতগুলো মানুষ সাক্ষী না? না, এখানে তো যিনি লিখছেন এই ভদ্রলোকের আমি নাম বলছি না, আপনি শিখবেন জানেন, ওনার এটা আপনার লেখা। ধারাবাহিক সদস্য বড় কথা না, আপনি কেউ সাহেব ব্যস্ততা পারবেন না, এটা একটা কমিটি মিটিং করা, এটা কার্যকরী পরিষদ পরিবর্তন করতে পারেন নাকি? আপনি বলেন এখানে অনেকে আছে, ওটা শুরু করতে চান না, আমি ছাড়া সভাপতি মহোদয় এখানে লেখা আছে, সভাপতি মহোদয় বলছিলেন যে সিদ্ধান্ত আসলে জিএমএ পরিবর্তন করা যায়, নাইলে করা যায় না। এটা নিয়ে ভুল হইতে পারে, মানুষ ভুল হইতে সংশোধন করা যায়। লেখা সিদ্ধান্ত ওখানে লেখা আছে। আস্তে আস্তে একজন একজন প্লিজ একজন বলেন। এই জন্য তো এটা সংশোধন করে, এই জন্য তো এটা এখানে করা এবং সংশোধন করা, এটা তো আমরা একটু দিই নাই। এক্ষেত্রে একটা সমাধান যদি হয়ে থাকে, এখানে আগে যে বিষয়টা ছিল কোনো কারণে এটা পরিবর্তন করা দিয়েছেন। তার মানে এই কাজটা যদি যেহেতু বার্ষিক সভায় হয়েছিল, আপনারা নিজেরা আলোচনা করে ঠিক করলে এটা ঠিক হয় না, যেটা বলতে ঠিক আছে। এখন সেইটার সমাধান হলো এইটা ঠিক মতো লিপিবদ্ধ হয় নাই, এখানে যে বিষয়ের নাম আগে লিখে যেভাবে সেভাবে লিপিবদ্ধ করে ঠিক রাখেন, আগেরটা যেহেতু কাজ হয় না ভাগ করে দেন, নতুন করে আজকে একটা কমিটি করবে, তাহলে সমাধান হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার মনে হয় আগে যেটা লিপিবদ্ধ হয়নি ঠিক মতো, এই কমিটি কাজ হয়নি। এটা কাজও হয়নি, লিপিবদ্ধ যেভাবে হওয়ার কথা সেভাবে হয়নি। এটা লিপিবদ্ধ করার সময় এখন যদি আমরা বলি যে ঠিক আছে যে বিষয় এক নম্বরে আহ্বায়ক থাকবেন আর এনারা 2 নম্বর 3 নম্বর করে লেখা দেবেন, সেভাবে লিপিবদ্ধ হবে, এটা কানেকশন হয়ে যাবে। আর এই কমিটি যদি আবার দরকার আজকে আবার করবেন ভাইয়া, কমিটি আমার কাছে মনে হচ্ছে আমার এই কমিটিতে কাজ করা সম্ভব না। যে আমি চিন্তা ভাবনা ধ্যান ধারণা দেখলাম, আমি এখানে সঠিকভাবে কাজ করতে পারবো না, আমাকে দায়ী করতে হতে পারবো না। সুতরাং আমি এখানে আমার নামটা উজ্জ্বল করতে সেটা বলছি না, ওইটা পরে। না না, এইটা এখন আমরা কারেকশন করে নেই, যেভাবে লিপিবদ্ধ হয়েছে বলছে কারেকশন করে নেই, তাহলে এটা লিপিবদ্ধ ঠিক মতো হয়নি, যা কথা বোঝা যায়। একটা হলো এটি উল্লঙ্ঘন হয় না, যেরকম ছিল ওইরকম থাকবে, এবং আজকের এই যে ইচ্ছা করলে আপনি নাম পরিবর্তনও করতে পারেন। আমার জায়গায় যেহেতু আপনারা আমাকে বলেন ব্যস্ত, আসলে আমি ব্যস্ত না। না ব্যস্ত আপনাকে বলি নাই, আপনাকে স্যার আমরা করবো না। জি শিব বলেন। আসলে ওই দিন আমি যখন আমার নামটা প্রস্তাব করা হয়েছিল কমিটিতে, এই সংবিধান সংশোধন, আমি নিজে বলছিলাম যে আসলে আমি তারপরেও সবার অনুরোধ আমি রাজি হয়েছি। এখানে আসলে ওই দিন সবাই অন্যরা কি হবে ওইভাবে মানে নির্দিষ্ট করে মানে আলোচনা হচ্ছিল। কেউ বলছিলেন সরকার থাকবেন, কেউ বলছিলেন আদালত ছিল, আমার নামও কেউ কেউ বলছে। যাই হোক, মন করা হচ্ছে শেষ পর্যন্ত আমাকে যখন বলেছে আমি তো এটা দায়িত্ব নিতে পারবো না, তখন মনে হয় কাকে নিতে বা আপনারা এটা বলেছেন আদালত না এভাবে। এখন আমি আমার সব এই যে রেজুলেশনটা যেভাবে আছে এটা নিয়ে তারা বিজ্ঞপ্ত না করে আমরা এটা রেজুলেশন যেভাবে আসলে নতুন করে একটা সংবিধান সংশোধন করে একটা নতুন এইটা হলো মনে হয় সঠিক। এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় অনেক প্রস্তাবনাও আছে যে আদালত সাহেব উনি এটা স্টাডি করেছেন, নিশ্চয়ই ওনাকে কল্যাণ করে সেটা আপনার প্রস্তাব না আমার একটা প্রস্তাব রাখতেছে আমাকে এখানে আমার মনে হয় আমাকেও বাদ দেওয়ার জন্য আমিও সময় দিতে পারবো না, অন্য 2 জন নতুন কাউকে নিয়ে আসবো। সেটা আমরা পরে আসি। আমি এইটাতে ওইটা নতুন করে কমিটি এইখানে করা যাবে, সেটা বিবিধতা আপনি দেখে দেওয়া আছেন। এখন এইটা আগে শুদ্ধ করে দেন যে এইটা উপরে হবে যে 2 সাহেবের নাম, এনাদের 2 জনের পরে থাকবে, যেভাবে বিপদ আছে করে দেন প্লিজ সাইলাম সাহেব ফাইল একটু লেখেন, লিখতে বললে হয় মতো। ভুল হয়েছে লিপিবদ্ধ করাতে, আমরা সেটা লিপিবদ্ধটা ঠিক মতো করি। আর এই ইস্যুতে যখন আমরা আসবে
তখন আলোচনা করে একটা সিদ্ধান্ত নিই। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তাহলে আমাদের 3 নম্বর এটা কি আর কারো কিছু বলার আছে এখানে? এটা 26তম বার্ষিক সাধারণ সভার কার্যক্রম নিশ্চিত করে নিতে পারি। এটা নিশ্চিত মানে এটা সংশোধন সবাইকে দিচ্ছে, এইটা সংশোধন সহ নিশ্চিত করা হলো। এইটাই ওটা ঠিক আছে, এটা সঠিকভাবে লিপিবদ্ধ হয় নাই, এটা সংশোধন সবাইকে এইটা করা হলো। জি না, ভুল হয়ে সংশোধন হয়ে গেলে কথা না বলতে পারবো। হতেই পারে, মানুষের স্বাভাবিক ব্যাপার। তাহলে এটা আমরা নিশ্চিত করতে পারি। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা 4 নম্বর আলোচ্য সূচি হচ্ছে সাধারণ সভার বার্ষিক প্রতিবেদন। আপনাদের অভিযুক্ত আছে, তারপরে আমি পড়া শোনাচ্ছি আমার প্রতিবেদন। না, করার দরকার নাই। আপনারা যদি সবাই বলেন যে করার দরকার নেই, পড়িতে বলে ভিন্ন করা যায়, তাহলে এখন সবাই কি একমত পড়িতে বলে ভিন্ন করবো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে এটা 3 নম্বরটা লেখেন পঠিত। 5 নম্বরের জন্য আমরা আসি মসজিদের 2023-2024 অর্থ বছরের নিরীক্ষিত প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন। না, পঠিত হয়ে গেছে বলছেন, আমরা আলোচনা হতেই পারে। আমি তো করতে বলছি না, আমরা আসলে এখন তো সবাই অবশ্যই পারেন, আপনি পারবেন না কেন? তবে সবকিছু একটু সংযুক্ত করবেন। আসেন, আপনি বলতে পারবেন বলছেন। আসসালামাইকুম। আসলে বারবার একজন বারবার উঠা যাওয়া এটা দেখতে দৃষ্টিকটু মনে হয়। ওই জন্য আমরা চাচ্ছিলাম যে সবকিছুর উপরে মোটামুটি 2-1টা কথা আছে আর কি, সবগুলো একসাথে বলে দিলে আর আমাকে আর উঠতে হইতো না, এবং আপনাদের মানে দৃষ্টিকটু হইতে হইতো না, আমারও খারাপ লাগতেছে। যাই হোক, এখন আমাদের আমাদের এই যে আমি ভুলে গেছিলাম, আমাদের সভাপতি সাহেবও ওই যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে যে মাইনাসের কথা বলছেন, ওখানে তখন আমাদের যিনি সভাপতি ছিলেন, হ্যাঁ, উনি একটা সিদ্ধান্ত দিয়েছেন। ওখানে লিখছিলেন, সভাপতি মহোদয় বলেন অবচয় সম্পদ থেকে কমবে না, ক্যাশ থেকে কমবে না, ক্যাশ থেকে কমবে না, সম্পদ থেকে কমবে, ক্যাশ থেকে এফেক্ট হবে না, সম্পদ থেকে কমবে। ওনারা অলরেডি একটা সিদ্ধান্ত ছিল এখানে। যাই হোক, এটা পরে আলোচনা হবে। আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব একটা প্রতিবেদন দিয়েছেন। এখন সবকিছুতেই আমরা সমালোচনা করলে ওনারা মনে করবেন যে ওনারা কাজ করেও মরতেছেন আর সমালোচনারও সম্মুখীন হচ্ছেন। তবে আমি ব্যক্তিগতভাবে সমালোচনাকে বেশি পছন্দ করি। আমি যত অর্গানাইজেশনে ছিলাম আমি সবাইকে ইনভাইট করতাম, যত রকমের সমালোচনা আছে করো, আমি জবাব দিতে পারলে আমি নিজেকে 2 নম্বর, আর জবাব দিতে না পারলে ক্ষমা চেয়ে চলে যাব। যাই হোক, এটা আমারই ঠিক। আমাদের যে হিসাবটা দেওয়া আছে এটা হচ্ছে যে ওই 24শে জুন পর্যন্ত, অর্থাৎ 1 বছরের হিসাব নাই এখানে। আমরা 24শে জুন পর্যন্ত হিসাবের আলোচনা করবো। যে 24 পহেলা জুলাই 24 থেকে আজকে পর্যন্ত কোনো হিসাব আমাদের এখানে নাই। আমরা হিসাবটা আগের পিরিয়ডের হিসাব করবো, যে এই বছরের হিসাব বোধহয় সামনের বছর আসবে মনে হয়, আমি জানি না। আচ্ছা, যাই হোক, তো এখন এখানে তারপরও আমাদের সাধারণ সম্পাদক সাহেব একটা ওই ক্লোজিং ব্যালেন্স, একটা 2025 সালের মেতে 5,40,000 টাকার একটা ক্লোজিং ব্যালেন্স আমাদেরকে দেখাইছেন। তো আমাদের যেহেতু হিসাব এখানে নাই, ওই বছরের হিসাব আমরা নাই, এই ক্লোজিং ব্যালেন্সটা কিভাবে আসলো হয়তো ওনাদের হিসাবে, ওনারা অভ্যন্তরীণ হিসাব করে আমাদেরকে জানাইলে মনে হয়। এটা একটু জানতে চাচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের প্রতিদিনের ইফতারের যে আয়োজনটা করা হয়, আসলে একটা ট্রাভেলসাম জার্নি। এই ক্ষেত্রে কয়েকজন আমাদের যে সদস্যরা যারা নিযুক্ত ছিলেন তাদের একটা প্রাণান্তকর প্রচেষ্টা আমি সবসময় দেখি, যে এই ইফতারের আয়োজনটা করতে গিয়ে তাদের খুব গলদঘর্ম হয়। তো 1 দিন 2 দিন আমি যদিও অংশগ্রহণ করিনি, কিন্তু আমি অবজার্ভ করেছি ওখানে যারা
এটা ইফতার পার্টি করা হয়, ইফতার আয়োজন করা হয় রোজাদারদের জন্য, বেরোজাদারদের জন্য এটা করা হয় না, যারা রোজা রাখে না। এখন আমি রোজা রাখছি কিনা বা কি, এটা তো আর পরিমাপ করা যাচ্ছে না। আমি দেখলাম ওখানে যারা অংশগ্রহণ করে তারা প্রত্যেক দিন যে লোকগুলো অংশগ্রহণ করে ঠিক একই লোক প্রত্যেক দিন অংশগ্রহণ করে তারা। এখন আমি রিক্সাওয়ালা অনেককে দেখি যে 25-26টা রিক্সা এখানে দাঁড়িয়ে থাকে, তারাও ইফতারে অংশগ্রহণ করে। রোজাদারদের জন্য ইফতারের জন্য আমার কোনো আপত্তি নেই, কিন্তু বেরোজাদারদের জন্য এত কষ্ট করে আমাদের এত শ্রম দিয়ে সাজা দিয়ে এত কষ্টটা করে, এটা যদি অ্যাভয়েড করা হয় অনেক কষ্ট থেকে ওনারা বেঁচে যায়। ওই যে ইফতার বাড়িটা, আবার এখানে ধরেন ওনারা যদিও বলছেন প্রতিদিন 20 জন করে সদস্যদের কাছ থেকে 20 জন সদস্যদের কাছ থেকে ইফতারি গ্রহণ করা হয়। তা আমার জানা মোতাবেক প্রত্যেকে যা যদ্দূর পারে সামর্থ্য অনুযায়ী এখানে দেন। কমপক্ষে 1000 টাকার নিচের কোনো ইফতারি কেউ দেয় না, অথবা টাকাও দিয়ে দেয়, 1000-2000 টাকা দিয়ে দেয়। তো ওই হিসেবে একটা বিরাট অঙ্ক প্রত্যেক দিন আসে, ওটা দিয়ে ওনারা ম্যানেজ করেন, ঠিক আছে। আর একটা ওই উনি অজুখানা, যেটা অজুখানা ভবন যেটা বলছেন এটা ওনারা করছেন, আমি ওনাদেরকে দোয়া করি। মোটামুটি একটা দৃশ্যমান প্রজেক্ট হচ্ছে, যদিও এটার অ্যাকাউন্ট এখানে নাই। এটা যেহেতু 1 বছর আগের অ্যাকাউন্ট, আমরা পর্যালোচনা করবো যে 1 বছরের এর ভিতরে এইগুলো হয়েছে, এগুলোর হিসাব বোধহয় আগামীবার আসবে। তো ওনারা ওইটার জন্য যথেষ্ট কষ্ট করে সাধনা করে মোটামুটি এটাকে দাঁড় করাইছে, দোতলা করেছে, হয়তো আর একটু বেশি করতে পারবেন। তো ওখানে যে শ্রম দিচ্ছে এই জন্য আমি ওনাদেরকে সাধুবাদ জানাই। আর যাদের কাছ থেকে ওনারা অনুদান চেয়েছেন, যারা পারতেছে তারা দিচ্ছে, আর যারা দিচ্ছে না বা তারা যদি পারেন দিবেন, সেটাও আমি একটা আপিল আপনাদের কাছে করব। এখন ওই বিল্ডিংটার নামটা অজুখানা ভবন না করে অন্য ভবন করা উচিত। এটা অজুখানা ভবনের নাম দেওয়া হয়েছে। যাই হোক, আর একটা কথা হচ্ছে যে এখানে প্রত্যেকটা ফ্লোরে, অর্থাৎ প্রত্যেকটা ফ্লোরে কি হবে, কোনটাতে কি হবে কি না হবে এটার ডিটেলস আমরা জানি না। তো ওনারা যেটা বলেছেন সেটা হচ্ছে যে মিটিং রুম, 2য় তলায় মসজিদের অফিস কক্ষ, মিটিং রুম, সম্মানিত খতিব ও ইমাম মুয়াজ্জিম ও খাদেমদের থাকার ব্যবস্থা করা হবে, এদের ব্যবস্থা করা হবে। কিন্তু ওনারা বর্তমানে যেগুলোতে আছেন ওগুলো তখন ভ্যাকেন্ট হয়ে যাবে সম্ভবত। ওই ব্যাপারে আপনাদের পরিকল্পনা কি থাকবে সেটা একটু যদি জানান। আর এই প্রতিবেদনটা খুব সংক্ষিপ্ত আকারে হয়েছে, যদিও উনি সবগুলোতে একটু টাচ করেছেন। আমার মনে হয় আরো 2-1টা জিনিস আসা উচিত ছিল। এই যে আমাদের উপকমিটিগুলো আছে, এই উপকমিটির কার্যক্রমগুলো একটু আসা উচিত ছিল, বিভিন্ন উপকমিটির কি কি কার্যক্রম ছিল। এবং ওনারা বলেছেন যে এই যে এই গত সভায়, গত পিরিয়ডে ওনারা কয়টা 13টা মিটিং আর জরুরি মিটিং সহ করেছেন, অনেক মিটিং করেছেন। তো এই মিটিং এর সিদ্ধান্তগুলো কি নেওয়া হয়েছিল, কয়টা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা একটু উল্লেখ থাকলে। এই মিটিং গুলোতে এতটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওখান থেকে এতটা সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে, বাকি এতটা বাস্তবায়ন হয়নি। তাহলে এটা হলে আমরা বুঝতে পারতাম যে তখন কোনটা বাস্তবায়ন হয় নাই, কেন হয় নাই, সেটাও আমরা একটা আলোচনা করা প্রয়োজন আমাদের জন্য। আপনারা কষ্ট করে মিটিং করছেন, কিন্তু কয়টা সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন, কয়টা সিদ্ধান্ত নিয়েছিলেন এটা, এবং উপকমিটিগুলোর একটু তৎপরতা যদি আমরা জানতাম তাহলে সেটা তাদের কার্যক্রম আসতো। বাকি 8টা নির্বাহী পদ সৃষ্টি করা হয়েছিল, খবর সম্পাদক, মসজিদ সম্পাদক, নামাজ সম্পাদক ইত্যাদি করে। এখন এটি যেহেতু নতুন ইন্ট্রোডিউস ছিল, এগুলোতে আমাদের নির্বাচিত প্রতিনিধিও ছিল। তো এখন ওনারা এগুলো সৃষ্টি করার পরে আমাদের সার্বত্রিক কার্যক্রমে উন্নয়ন হয়েছে কিনা, নামাজের উন্নয়ন হয়েছে কিনা, বা যে মসজিদের উন্নয়ন হয়েছে কিনা, কবরস্থানের উন্নয়ন হয়েছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন সম্পাদক আছে তার কি ভূমিকা ছিল, এগুলো একটু আমরা জানতে পারতাম। অথবা আমরা সাধারণ সম্পাদক মহোদয়ের কাছে জানতে চাবো যে বর্তমান কমিটি এইভাবে করার কারণে আমাদের সবকিছু আরো সুন্দরভাবে পরিচালিত হয়েছে আগের থেকে। কারণ এগুলো এইরকম পদগুলো কিন্তু আর কোথাও আমি দেখিনি, নতুন ইন্ট্রোডিউস তো, ওই জন্য এই ব্যাপারে আপনি যদি একটু বলেন তাহলে এটা থাকবে আর কি। আর সংবিধান সংক্রান্ত যে একটা কথা বলছেন,
যে আমাদের এটা একটা রেকটিফাই করছেন। সংবিধান সংশোধন করতে গেলে আমার মনে হয় যে এখানে সংবিধানে বহু রকমের ডিফেক্ট আছে। তো এখন সংবিধান সংশোধন কমিটি নিজেরাই যদি না করে একটা আমাদের সাধারণ সদস্যদের কাছে একটা যদি সার্কুলার দেয় যে মসজিদের সংবিধান সংযোজন, পরিপোষণ, পরিবর্তন ইত্যাদি হবে, আপনাদের কারো কোনো মতামত থাকলে আপনারা দিতে পারেন, সেক্ষেত্রে হয়তো আমাদেরও পার্টিসিপেশন থাকবে। আমরাও আমাদের কিছু কিছু ডিফেক্ট যেগুলো আছে ওগুলো তুলে ধরবো। সবগুলো নিয়ে ওনারা যদি সিদ্ধান্ত নেয় তাহলে সংবিধানের সংশোধনের প্রোগ্রামটা আরো সাকসেসফুল হবে বলে মনে করি। আসসালামু আলাইকুম। না, আমি আমি বলছি যে এটার জন্য যে কষ্টটা হয়, যে শ্রমটা তারা দেয়, এই শ্রমটা অন্য কাজে দিলে মসজিদের আরো উন্নতি হইতো। কারণ এটার জন্য এটা আমি বলতে চাচ্ছি যে এগুলো প্রত্যেক দিন যারা ইফতারি করতে আসে তারা ফার্স্ট ডে থেকে লাস্ট ডে পর্যন্ত আসে। এখন এক্ষেত্রে এটা যদি ক্লোজ করা হয়, এটা যদি ক্লোজ করবেন কিনা আপনারা চিন্তা করেন। এটার জন্য পরিশ্রমের তুলনায় আমাদের কোনো সবসময় একই করতে হয়। কারা ইত্যাদি করে বাচ্চা টাচ্চা এইসব আসে। যাই হোক, এটা আমি একটা নজরে আনলাম মাত্র। সালাম আলাইকুম। ধন্যবাদ যারা সম্মানিত কাসেম সাহেব। আমি অনেক প্রশ্ন করলেন, অনেক সংগঠনে জড়িত আছেন, এটা আমি জানি ব্যক্তিগতভাবে ওনাকে ভালো করে। যতগুলো প্রশ্ন করে গেলেন আপনি বলবেন, আমি ওনাকে বলবেন আপনি এতগুলো একসাথে বললে, আর আপনি যদি সবগুলো পুরো বইটাই বলতে পারেন, বড় করি নাই, ইফতারি করি নাই, আমরা ইফতারি ওপেন রাখছি, এখানে কারা আসতেছে কারা যাচ্ছে, এটা কি করা সম্ভব? এটা আমাদের সম্মানিত সংসদে এটা বিবেচনা করবেন। এগুলো যারা করছে আমাদের 6 জন সদস্য আমরা করে দিয়েছিলাম, ওনাদের যে পরিশ্রম করছে আমরা নিজেরাও এগুলো দেখে। তো এরকম প্রশ্ন করলে আমরা উত্তর দিতে পারবো না। প্রশ্ন 100 বার করবেন, গঠন মতো প্রশ্ন করেন, আমরা উত্তর দিতে আমরা প্রস্তুত। আপনারা আমাদেরকে এখানে নির্বাচিত করে পাঠিয়েছেন আপনাদের খেদমত করার জন্য, আমরা প্রস্তুত আছি। এখন আমাদের সম্মানিত মুরব্বী, আপনি বলেন, আপনি আসেন। ও সত্য থাকছে না নাকি ওখানে বলবেন? সাবেক সভাপতি এবং বর্তমান একদম মুরব্বী, সবারই মুরব্বী, আপনি ওখানে বসেন। ওখানে বসেন। কষ্ট আচ্ছা, বসবেন, বসেন না, বলবো না। এদিকে আসেন। দরকার নেই। আমি তো আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, নির্বাহীবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী, আপনাদের সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আমি এই মসজিদের প্রতিষ্ঠা লগ্ন থেকে জড়িত ছিলাম। সৌভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে এখনো জীবিত আছি এবং চেষ্টা করি মসজিদে প্রতিদিন অন্তত 4 ওয়াক্ত নামাজ হলেও পড়তে, অন্তত 4 ওয়াক্ত নামাজ হলেও মসজিদে পড়তে। তো যাক, খুব খুশি যে আমরা খুব আনন্দের সহিত এবং যথাযথ মর্যাদায় মসজিদের নামাজ আদায় করতে পারতেছি। এটা আমাদের একটা বিরাট সাফল্য। তো আপনার দুনিয়ার সবকিছু আগিয়ে যাচ্ছে, সবকিছু তো পরিবর্তন হচ্ছে। তো আপনারা জানেন শুক্রবারে যে খুতবাটা আছে, আমাদের মসজিদে যে খুতবা দেওয়া হয় এটা আপনার, এবং খুতবার আগে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য খতিব সাহেব দেন, এটা আপনার যারা মসজিদের নিষেধতলা আছে বা সামনে আছে এদের ভিতরে সীমাবদ্ধ থাকে। তো এখন আমার ইচ্ছা যে খতিব সাহেবের এই বক্তব্যটাকে অডিও ভিজুয়াল করার, তাহলে মানুষের আকর্ষণ দৃষ্টি বাড়বে।
আকর্ষণ দৃষ্টি বাড়বে। আপনার একটু খোঁজ দিয়ে দেখেন যে 3 তলা 4 তলা লোকেরা গল্পই করে, কারণ ওরা তো এই বক্তব্য শুনতে পায় না, দৃষ্টি আকর্ষণ করে না। কারণ তো ইংরেজিতে একটা কথা আছে, সিইং ইজ বিলিভিং। আপনার দেখলেই বিশ্বাস বাড়ে। তো সেই জন্য আমি প্রস্তাব করছি যে আমাদের এটাকে অডিও ভিজুয়াল করা যায়, যেটা করা যাবে, অবশ্যই করা যাবে। এবং তার জন্য যে খরচ পড়বে, মসজিদের সদস্য সংখ্যা সুপার 600 লোক সদস্য, 600 মেম্বার্স, 100 টাকা করে দিলে 60,000 টাকা। আপনারা এটার প্রতি খুবই একটু চেষ্টা করেন, এটাকে অডিও ভিজুয়াল করা যায় কিনা। কারণ আমরা ঢাকাতে মসজিদে বিভিন্ন সময় ঢাকা গেলে, মসজিদে নামাজ পড়তে গেলে দেখি যে এই যে খতিব সাহেব যে বক্তব্য দিচ্ছেন সবার সামনে দেখা যায়, একদম সব জায়গায় দেখা যায়। কাজে এই ব্যাপারে আপনাদের অবশ্যই চেষ্টা করবেন। হ্যাঁ হ্যাঁ, নোট করেন। এবং আমি বলছি, আরো প্রস্তাব করতেছি যে আমাদের 600 সদস্য যদি 100 টাকা করে দেয়, কিচ্ছু না, সবাই রাজি হবে দিতে 100 টাকা করে দিতে। জি জি, রিভিশন করতে ওটা লাগবে না, টাকা লাগবে না। আরে ভাই, 100 টাকা দিতে বিরক্ত হবে না, 100 টাকা দিতে বিরক্ত হবে। আমি তো 500 টাকার কথা বলি নাই, আমি বলছি 100 টাকার কথা। না না, 100 টাকা দিতে বিরক্ত হবে না। তো এই ব্যাপারে আপনারা একটু প্লিজ একটু আগান, কারণ পিছিয়ে পড়ে থাকি লাভ নেই। সব কিছু আগে যাচ্ছে দুনিয়াতে, সব কিছু সবাই আগে যাচ্ছে, আর আপনার কিছু পড়ে যাচ্ছে কেন? আচ্ছা, কথা হলো, যিনি মসজিদের সভাপতি হবেন, আমার অনুরোধ, উনি অন্তত 5 ওয়াক্তের ভিতরে 2 ওয়াক্ত হইলেও মসজিদে আসুন, দেখো হাউ থিংস আর রানিং, কিভাবে মসজিদ চলতেছে দেখো, এটা দেখা উচিত। কারণ অনলাইনে তো আর সভাপতি হইল আপনি, বা সভাপতি তার কোনো বিকল্প নেই। এই আমার কথা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের শহীদুল্লাহ সাহেব যে কথাটা বললেন, আসলে বিশেষ করে অডিও ভিজুয়াল করার কথাটা, এটা ওনার একটা মত, এটা ভালো, উনি হয়তো মনে করছেন যে ভালো। আমার মনে হয় এইটা আমি মক্কা শরীফ মদিনার কোথাও এরকম দেখিনি। এটা অনেক বড় জামাত। আমি জানি যে শরীয়তের ব্যাপারে আমার কোনো ধারণা নেই। আমার যেটা ধারণা, এই জিনিসটা যেমন আগে আমরা যে লাউড স্পিকার ব্যবহার করি, সেটাও আগে ব্যবহার হতো না। শুধু মোকাব্বে যারা ওনারা আল্লাহু আকবার বলে অন্য যারা ছিলেন মুক্তিদেরকে বলতেন রঘুসাজদার বিষয়টা। এখন আমরা ধরেন অডিওতে করেছি, ভিডিও করা যাবে কিনা বা করলে এটা ইয়ে হবে কিনা, সম্মত হবে কিনা, একটু যাচাই করে নেওয়াটা ভালো মনে হয় আর কি। ধন্যবাদ। ধন্যবাদ সাবেক সভাপতি জনাব শহীদুল্লাহ সাহেব আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমাদের চাইলে 4 নম্বর আলোচ্য সাধারণ সভার বার্ষিক প্রতিবেদন, এটা কি আমরা অনুমোদন করে নেব? কারো কিছু বলার আছে? বলেন, এখানে আসবেন নাকি? আগে আসেন, বলেন বেশি করে বলেন, আছে সুযোগ আছে। আসসালামু আলাইকুম। আমি একটা ব্যাপারে, এখানে আজীবন সদস্য আছে 414 জন। এখন আমার বাসায় আজীবন সদস্য আছে 4 জন। আমি মাননীয় ফাইন্যান্স সেক্রেটারিকে জিজ্ঞেস করছিলাম এটা লিস্টটা দিতে, আমার পরিবারে কেমন বলতে লিস্ট নাই। এখন এখানে যেমন 414 জন সংখ্যা দিয়েছেন এবং সাধারণ সদস্য 193 দিয়েছেন, আমার মনে হয় আপনাদের কনভেনিয়েন্ট টাইমে এই 2টা মিলে যা আছে একটা লিস্ট, 607 জনের লিস্ট সবাইকে একটু দেন, তাহলে আমরা জানবো আজীবন সদস্য আমার বাসায় 4 জন ছিল, উনি বলতে রেকর্ড নেই। হ্যাঁ, ঠিক আছে,
না, ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করেন এবং এই মসজিদের গোড়া থেকে ইঞ্জিনিয়ার মোদাম্মেল সাহেব যে সাহায্য সহযোগিতা সময় দিয়েছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। আর আমাদের আবাসিক এলাকার সবাই যেভাবে দান করেন, কন্ট্রিবিউট করেন, সেটাও একটা অবিশ্বাস্য ব্যাপার। এই যে গত 20-25 বছরে একটা 4তলা 5তলা বিল্ডিং, ওইদিকে আরেকটা বিল্ডিং, এটা অবশ্য মোস্টলি হাসান মাহমুদের কন্ট্রিবিউশন হয়েছে। আমরাও করি যে সেটা না, যখন টাকা দরকার হয় সবাই টাকা দেয়। তো আমি এটা বলবো, আমরা যেন এই মসজিদের উন্নতির জন্য এবং সুন্দরভাবে চলার জন্য যা যা প্রয়োজন সেটাকে সহযোগিতা করি আমরা, সেটা ফাইন্যান্সিয়াল হোক অথবা ফিজিক্যালি হোক অথবা বুদ্ধি পরামর্শ দিয়ে হোক, যেভাবেই হোক। কারণ এটা আমাদের আবাসিক এলাকার একটা গর্ব। কারণ চিটংয়ে অনেক মসজিদে এত লোক সমাগম হয় না, সকালেও এখানে 600-700 লোক হয়, মাগরিবে 1400-1500 লোক হয়, শুক্রবারে 6-7 হাজার লোক হয়, শুক্রবারে বাক্স 50,000 টাকার উপরে উঠে। আমার মনে হয় না বাংলাদেশের কোনো মসজিদে এত টাকা উঠে। তো তার মানে কি, তার মানে সবাই এখানে পার্টিসিপেট করে। তো এইটার জন্য আমরা যারা আবাসিক এলাকায় বসবাস করি, এখন আমারও বয়স হয়েছে, আমার চেয়ে সিনিয়র হলো এখানে শহীদুল্লাহ, আমি তার 2 নম্বরে আছি আবাসিক এলাকা। আমাদের সিনিয়র বোধ আর কেউ নেই এখানে। ওনার 82, আমার 80। তো আমাদের দোয়া করবেন, মাপসাপ করে। হ্যাঁ, আমার বয়স কত? ও 85 আরম্ভ হয়েছে, আমার 81 আরম্ভ হবে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং মাপসাপ করে দেবেন। এখন বেশি কথা বলতে চাই না, বেশি কথা বলতে গেলে সমস্যা হয়ে যায়, রাগারাগি হয়। আপনি গত 26তম সভায় একটা দাবি করেছিলেন যে প্রতিদিন বোর্ডের একাধিক সদস্য, বোর্ডের একাধিক সদস্য যেগুলো আছে তাদের একটা ওই তো তারিখে এখন যদি আমি 607 জনের লিস্ট পাই, আছে এগুলো দেওয়া হয়নি। ওখানে আপনি বলছিলেন যে বোর্ডের বিপরীতে অতিরিক্ত সদস্য আছে, আচ্ছা ওটা দেয় নাই। হ্যাঁ, এটাও তো জানা এইটাও জানা দরকার। আপনি কি ওইটাতে এখনো স্টিক আছে? আছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। উনি আমাদের আগের 2 টার্মের সভাপতি ছিলেন। একদম আমি যতটুকু জানি, আমি আসছি রিসেন্টলি, আমার আগে থেকে যতটুকু জানা উনি আগে থেকে সবকিছু জড়িত, এশিয়াম মামুন সাহেব। এবং আমি দায়িত্ব পালনকালীন সময়ে যখন ওনার কাছে যা চাইছি একদম বুদ্ধি পরামর্শ টাকা পয়সা সব উনি দিয়ে গেছেন। উনার তো উনি বলে না, এই জন্য আমি ওনাকে অ্যাড করে দিলাম। উনি বলছেন যে ওরা করছে না, উনি অনেক কিছুর সাথে জড়িত। তো ধন্যবাদ জানাব যে মামুন সাহেবকে আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। তাহলে আমরা কি 4 নম্বর সাধারণ এটা বার্ষিক প্রতিবেদনটা অনুমোদন করে নেব? ঠিক আছে, আপনি কিছু বলতে চাচ্ছেন মনে হয়? প্লিজ আসেন। আচ্ছা আসেন না, আপনি লিখে আসেন না, আপনি আসেন, আসতে পারবেন। তোমরা লিখে কখন এনে দিচ্ছ না কেন? আচ্ছা কুপেন আছে আমাদের কাছে, আপনাদের কাছে কুপেন দেওয়া আছে, যারা বলতে চান কুপেনের নাম লিখে পাঠাবেন। আসেন বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শাহেদ বলছি, আমার বাবা মোহাম্মদ আবুল তাহের, 7 নম্বর রোড 130 নম্বর বাড়ি। আমি খুব সংক্ষেপে বলছি, আমাদের আর্থিক প্রতিবেদন অডিটেড বাই আরাফাত কামাল এফসিএ, রহমান মোস্তফা আলম অ্যান্ড কোম্পানি। আমার প্রথমেই যে অবজারভেশন আমি বলছি আপনাদেরকে, আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এই যে যেটা করেছে, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা নথি, যেটা বছরের যেমন 2025-24-25 অর্থ বছর, 25-26 অর্থ বছরে ক্রমান্বয়ে যাবে। তো আমাদের যারা সদস্য আছে, যারা এখানে, আমরা সবসময় একটা চেষ্টা করি ট্রু অ্যান্ড ফেয়ার ভিউতে রিপ্রেজেন্ট করা। একজন সদস্য হিসেবে, আজীবন সদস্য হিসেবে আমি আমার কিছু সাধারণ অবজারভেশনগুলো বলছি। এটা কোনো কমপ্লেন না, যদি এটা সম্ভব হয় জাস্ট টু মেক এ কমপ্লায়েন্স, বিকজ এখানে
যে অডিটর উনি বলছে যে উনি সবকিছু দেখে সমন্বয় করে এটা মানে প্রিপারেশন করেছে অ্যাকাউন্টসটা। আমার প্রথম অবজারভেশনটা হচ্ছে, আমি কমিটিকে একটু দৃষ্টি আকর্ষণ করবো, সম্পত্তি এবং স্থিতি। এখানে দেখা যাচ্ছে চলতি উন্নয়ন কাজে ব্যয় 3,92,61 টাকা। এটার কোনো ব্রেকডাউন বা এটা কোনো নোট দেওয়া হয়নি, এটা কিন্তু দিতে হবে। আমি বলে তারপর আপনি একটা নোট আছে, এগুলো আপনারা কমনে বলতে পারবেন। অর্থাৎ এটা যদি আপনি খেয়াল করে দেখেন, গত অর্থ বছরে এটা একই ফিগার, এবারও ক্যারি ফরওয়ার্ড হচ্ছে। এটা আমাদের দায়িত্ব না, এটা অডিটরের দায়িত্ব যে টু মেক ইট ক্লিয়ার, এবং এখানে ডিটেলস না হলে অন্তত এমনি একটা নোট দিবে যে এটা কিভাবে আসছে। এটাকে আমরা ইংরেজিতে বলি ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস। এটা যদি আপনার 2 বছর 5 বছরের জন্য হয় ঠিক আছে, কিন্তু এটা যদি 10 বছর ধরে ক্যারি ফরওয়ার্ড হয় তাহলে কিন্তু এটাকে অন্যভাবে ট্রিটমেন্ট করে নিয়ে আসতে হবে যে এটা আমাদের আসলে চলতি হিসাবে আছে নাকি এটা স্থায়ী সম্পত্তি হিসেবে আছে। অর্থাৎ আমরা এখন যে বিল্ডিং এ দাঁড়িয়ে আছি, মসজিদের অবকাঠামো, এটা কিন্তু একটা বিনিয়োগ, এটা কিন্তু এটার একটা মূল্যায়ন এখানে আসার কথা হচ্ছিল। আমি আমাদের সম্মানিত অভিভাবকদেরকে বলবো, এটা ওনারা অডিটরের সাথে পরামর্শ করে এটা পরবর্তী অডিট অ্যাকাউন্টসে এটা ওনারা ওভাবে করে স্টেটমেন্টটা তৈরি করবে। দ্বিতীয় যে আমার অবজারভেশনটা সেটা হচ্ছে, এখানে দেখেন আপনারা এই আমার এটা কিন্তু আসলে আপনারা অন্যভাবে নেবেন না, আমি জাস্ট আমার ওপিনিয়নটা দিচ্ছি, নাথিং কমপ্লেইন। খুব সুন্দরভাবে রেডি করা হয়েছে, কিন্তু সন্দেহ নাই। আমি বলতে চাচ্ছি এটা জাস্ট আপনারা যত অডিটরকে জিজ্ঞেস করলে ওরা উত্তর দিতে পারতো, ওরা ওদের কোনো প্রতিনিধি আজকে উপস্থিত থাকতো আরো ভালো হতো। নিয়ম হচ্ছে অডিটরে জিএম এ যে কোনো অডিটর ফার্মের একজন প্রতিনিধি এখানে উপস্থিত থাকবেন, বা যিনি অডিট করছেন যিনি থাকবেন উনি উত্তরটা দিবেন। কাদেরকে দিবেন? সাধারণ সদস্যদেরকে। এটা কিন্তু আমরা নোটিশ করে দিতে হবে। সেক্ষেত্রে আমি বলছি, আমার দ্বিতীয় অবজারভেশনটা হচ্ছে বিজ্ঞাপন খরচ। বিজ্ঞাপন খরচে এখানে নীল দেখাচ্ছে, কোনো টাকা দেখাচ্ছে না, কিন্তু আমরা আমাদের স্টেটমেন্টে বলছি বিজ্ঞাপন খরচ বাবদ আমরা কিন্তু কিছু খরচ করেছি। অর্থাৎ এটা এমন কিছু না, জাস্ট আমাদের বলতে হবে। যেমন আপনি খেয়াল করে দেখেন নোটসে আসছে কিন্তু যে পেজ নাম্বার 7 2-3 এখানে দেখা আছে দ্বিতীয় সভায় সিদ্ধান্ত মোতাবেক বিজ্ঞাপনের মাধ্যমে দ্বিতীয় ইমান নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করার প্রেক্ষিতে 23টি আবেদন জমা পড়ে। এখন এই পত্রিকায় যখন বিজ্ঞাপন দিয়েছি, বিজ্ঞাপন খরচটা আমাদের কিন্তু এখানে আনতে হবে। এবার আসেন আপনার, আমার একটা জেনারেল অবজারভেশন ছিল, সেটা হচ্ছে আমাদের যে বর্তমানে আমাদের, আপনারা খেয়াল করে দেখেন পেজ নাম্বার হচ্ছে 21 নম্বর পেজ, স্থায়ী সম্পত্তির তালিকা। স্থায়ী সম্পত্তিতে আমরা যখন কোনো কিছু লিখবো এটা কিন্তু একটা কনসিস্টেন্সি থাকবে, অর্থাৎ 2010-এ যেটা আসছে আজকে 2025 সালে আমরা সেটা কিন্তু মেনটেন করে আনতে হবে, কোনো পরিবর্তন করা যাবে না। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড একটা কি বিধিমালা, যেটা বাংলাদেশ অডিটিং স্ট্যান্ডার্ড এবং বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের সাথে কি আমরা মানানসই একটা প্রতিবেদন রেডি করব। এখানে আমার অবজারভেশন হচ্ছে আমার কমিটির কাছে যে জেনারেটর বাবদ দেখেন 1,15,600 টাকা দেখানো হচ্ছে। এটা সরাসরি এবছর এসে নীল করে দেওয়া হয়েছে। আমাদেরকে বলতে হবে এইটা নীল করে দিছে কেন, এবং এই যাবত যদি নীল করে ওটাকে যদি অপচয় ধার্য করে শূন্য কর, মানে অর্থাৎ বুক ভ্যালুতে এখন বর্তমান কোনো মূল্য দেখানো হচ্ছে না। এটার কিন্তু একটা অডিটরের একটা অপিনিয়ন এখানে দিতে হবে, কেন উনি এটা জিরো করছে, আর এটা কি বিক্রয় করছে নাকি এটা স্থানান্তর করছে নাকি এটা অবলুপ্ত করছে, মানে ডিসপোজাল করছে, আর ডিসপোজাল করে এটা সেল ভ্যালু আছে কিনা, এটা রেসিডুয়াল ভ্যালু ছিল কিনা। এটা কিন্তু আমি বলছি আপনারা অডিটরের পরামর্শ নিয়ে একটা এটা রেগুলারাইজ করবেন। ক্যাপসুল লিফট বাবদ 1,26,000। ঠিক পরে দেখেন সিসি ক্যামেরা পরে এখানে 10% অবচয় ধার্য করা হয়েছে। এই ক্যাপসুল লিফটটা কিন্তু আসলে আমরা 2টা ক্যাপসুল লিফট পেয়েছিলাম, আমাদের কিন্তু এটাকে ট্রেড অফ করে, অর্থাৎ কিছু জিনিসপত্র ক্রয় বিক্রয়ের মাধ্যমে আমরা এটাকে প্রতিষ্ঠা করেছি। আমাকে অডিটরকে বলতে হবে, বা যিনি আমরা ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডার্ড রিপোর্টটা করছে ওকে বলতে হবে এটাকে আমরা সেগ্রিগেট করবো, অর্থাৎ কিছু কস্ট আমাদের লিফট বাবদ, কিছু কস্ট কিন্তু অন্য বাবদ। এখন আমরা দেখা যাচ্ছে 1 কোটি টাকা কিন্তু লিফটের মূল্য না, এই লিফটের মূল্য বাজার মূল্য কিন্তু 1 কোটি টাকা না, কিন্তু আমরা দেখাচ্ছি 1 কোটি টাকা। আমার অনুরোধ থাকবে এইটা আপনারা অডিটরদের সাথে কথা বলে যদি সম্ভব হয় এটাকে রেগুলার করবেন।
সেকেন্ড লিস্টের ব্যাপারেও এখানে উল্লেখ করতে হবে, এখানে নোট যদি দিয়ে দেয় তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে জিনিসটা। এরপর আমার যে জিনিসটা আপনারা দেখেন পেজ নাম্বার 23, পেজ নাম্বার 23-এ দেখা যাচ্ছে জেনারেটর এবং মেম্বার বাবদ দুইটা সংখ্যা দেওয়া আছে। এখানে কিন্তু অডিটরদের একটা কাজ ছিল, সেটা ওনারা করছে কিনা আমি জানি না, ওনাদের ওয়ার্কিং পেপার দেখলে বোঝা যাবে। ওনারা এটার জন্য একটা নোট দিয়েছে, নোটটা হচ্ছে পেজ 11-তে। ওনারা 3.02-তে ওনারা লিখছেন যে আমরা এই কথাটা এভাবে লেখা আছে যে আপনার যে সকল আসবাবপত্র, ইলেকট্রনিক্স এবং অন্যান্য সম্পদ আইটেম সমূহ দান করেছেন তার মূল্যমান তথা সংশ্লিষ্ট ক্রয় ভাউচার প্রদান না করায় অর্থ উল্লেখ করে তা স্থায়ী সম্পদ বিবরণীতে প্রদর্শন করা সম্ভব হয়নি, কিন্তু মালামালের মালিকানা মসজিদের বিধায় তা মূল্য উল্লেখ বাবদ সম্পদগুলো একটি তালিকা পরিশিষ্ট সংযোজিত করা হয়েছে। অর্থাৎ একটা অ্যানেক্সার, পেজ নাম্বার হচ্ছে 11। হ্যাঁ 11-তে এটার আমাদের এই অবজারভেশনটা দেখা আছে, আর আমাদের এটার মানে বিবরণ আছে পেজ নাম্বার 14-তে, নিচে দেখবেন 14-তে। আমার অবজারভেশনটা হচ্ছে এখানে যেহেতু এখানে ইলেকট্রনিক্স, আসবাবপত্র, অন্যান্য জিনিসের অনুদান ছিল, তাহলে আমরা এটাকে কিন্তু একটা বাজার মূল্যে এটাকে নিয়ে আসতে পারি। যদি দেখি যে এটা আপনার 1 লাখ টাকার উপরে বা 50,000 টাকার উপরে, এটাকে আমরা স্থায়ী সম্পত্তিতে একটা জার্নাল বাজার করে নিয়ে আসবো, কারণ এটা তাহলে একটা কন্ট্রোলে থাকবে। আর এখানে কিন্তু আমাদের যে বর্তমানে মসজিদের যে আসবাবপত্র আছে যা আছে, এটা একটা ফিক্সড রেজিস্টার আছে কিনা এখানে উল্লেখ করেনি। অর্থাৎ স্থায়ী সম্পত্তির বিবরণীতে আমার যে টুল, টেবিল যা আছে, কয়েকটা কম্পিউটার আছে, কয়েকটা ফ্যান আছে, এগুলোর কিন্তু একটা বিবরণী রাখা দরকার। যেটা হবে কি আমাদের প্রতি বছর 30শে জুন আমরা নিজেরাই একটা কাউন্ট করব। আমাদের কমিটি, অর্থ সম্পাদক, আমাদের মসজিদ কমিটি, ওরা ফিজিক্যালি ভেরিফিকেশন করবে অ্যাজ পার রেকর্ড, অ্যাজ পার কত পেয়েছে, এটা ওনারা নিশ্চিত করে ওনার অডিটরকে এটা সাবমিট করবে। তাহলে ওই সংশ্লিষ্ট তালিকাটা আমরা এখানে কি করব, এখানে সংযুক্ত করে দেবো, তাহলে কাজটা সহজ হয়ে যাবে। এখন দেখেন এখানে কিন্তু আসলে কিছুই রেডি করা হয়নি, তো এটা কিন্তু আসলে আমাদের দোষ না, আসলে আমাদের অডিটর ওই পরামর্শটা দেয়নি বা বলেনি। আরেকটা আমি অনুরোধ করব সবশেষে যে আমাদের এটা একটা খুব চিটাঙে আমাদের চাঁদ গবেষিকা মসজিদের অনেক খ্যাতি, অনেক কিছু আছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আমাদের যারা মাসিক চাঁদাধারী যারা আছেন, ওনারা দেখা যাচ্ছে বছরে বা মাসে কোটি টাকা খরচ করতেছে, কিন্তু আমাদের মাসিক চাঁদাটা ঠিক মতো দিচ্ছে না, যেটা এখানে উল্লেখ করা আছে। আমার অনুরোধ কমিটির কাছে, এই আর্থিক যে আমাদের যে মাসিক যে চাঁদাটা, এটা রেগুলারাইজ করা দরকার। অর্থাৎ এটা আপনারা যদি কম্পালসারি না করেন তাহলে হবে কি আমরা দিব না। 300 টাকা, 340 টাকা আমি আমার ডিশের বিল দিচ্ছি, ইন্টারনেট বিল দিচ্ছি 800 টাকা, আমি মসজিদে 300 টাকা দিচ্ছি না। আপনি যদি 350 টাকা ধার্য করেন বা 400 টাকা ধরেন, তাহলে 400 টাকা ইন্টু আপনি 665 টাকা বাড়িয়ে ধরেন, তাহলে কত টাকা আসে? এখানে আমরা কিন্তু লিখছি দেখেন মাসিক চাঁদা বাবদ আমাদের একটা হিসাব দেওয়া আছে, মানে আয় ব্যয় হিসাব এবং রিসিভ পেমেন্ট অ্যাকাউন্ট। এখানে রিসিভ পেমেন্ট অ্যাকাউন্ট হচ্ছে নগদ হিসাব করছে, আর আয় ব্যয় হিসাব করা হচ্ছে বকেয়া সহ। তো আমাদের কিন্তু আঙ্কেলরা বলছে যে এটা অনেকে দিচ্ছে না বিধায় আমরা বাধ্য করতে পারছি না, যার কারণে আমরা বলতে পারছি না যে কার থেকে কত টাকা পাবো, যেটা নোট দেওয়া আছে কিন্তু 1-3 দেখেন। আমার অনুরোধ থাকবে এই মিটিংয়ে আপনারা এটা বাধ্যতামূলক করেন। অর্থাৎ আমি কেন 300 টাকা দিতে পারবো না, আমি কেন 500 টাকা দিতে পারবো না? আমার যদি প্রতি মাসে 500 টাকা আমার ধার্য করা হয়, তাহলে আমি 5-12-60 6,000 টাকা আমি একবারে দিয়ে দিলাম মসজিদে, অথবা আমি মাসে মাসে দিলাম, অথবা 3 মাসে একবার দিলাম, তাহলে আমরা কিন্তু একটা নিয়ন্ত্রণ থাকবে। অর্থাৎ আমার চাঁদা বাবদ বছরে কত টাকা অনাদায়ী আছে সেটা এখানে আসবে। এখন আমরা কিন্তু চালিয়ে দিতে পারছি না, কারণ আমাদের আঙ্কেলরা কিন্তু লিখে দিচ্ছে এখানে স্পষ্ট ভাবে। দেখেন পেজ 1-3 লেখা আছে যে বর্তমানে 300 টাকা চাঁদা দেওয়ার কথা, মোট সদস্য হচ্ছে আজীবন সদস্য 414 জন, আবার সাধারণ সদস্য 193 জন। 193 জনের মধ্যে অনেকে দিচ্ছে না, তাদের মধ্যে অনেকে না দেওয়ার কারণে এটা নিয়মিত প্রদান করে না, বিধায় আমরা এখানে দেখাতে পাচ্ছি না কতটা অনাদায়ী আছে। আমার কাছে অনুরোধ থাকবে, দুইটা প্রস্তাব থাকবে। একটা হচ্ছে আমরা যারা আমরা আজীবন সদস্য, ওনাদেরকে আপনারা একটা বাৎসরিক একটা চাঁদা ফিক্স করে দেন, 5,000 টাকা বা 4,000 টাকা বা 2,000 টাকা, হতে পারে 500 টাকা। কিন্তু যারা নিয়মিত, যারা আপনার বর্তমানে আমাদের সাধারণ সদস্য, ওদেরকে আপনারা ফিক্স করে দেন, যাতে করে, কারণ একজন বাড়ির মালিক উনি কি 300 টাকা দিতে পারবে না?
তো এটা খুব হাস্যকর একটা ব্যাপার। আমাদের মসজিদে অনেক খরচ। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শুধু পরিশেষে একটা কথা বলবো, আপনারা অডিট ফান্ড যাকে দিয়েছেন কোনো অডিট ফান্ডকে আপনারা আপনার কন্টিনিউ করবেন না। অর্থাৎ আজকে যে অডিট ফান্ড করছে আগামীকাল যদি করে পরের বছরে করে, তাহলে একটা কি হয়, বায়াস হয়ে যায়। তখন আমরা বলতে পারি না যে অডিটটা ট্রু অ্যান্ড ফেয়ার হচ্ছে। আমাদের যেহেতু অডিটটা খুব সামান্য 7,500 টাকা, এটা আমি প্রস্তাব দিব বাড়ানোর জন্য। আপনি যদি 10,000 বা 15,000 টাকা করেন, একটা ভালো মানের অডিট ফার্ম কিন্তু অডিট করবে। এই অডিট ফার্মটা ভালো খারাপ বলছি না, বাট আমি প্রস্তাব দিচ্ছি কোন অডিট ফার্ম যেন নিয়মিত না করে। অর্থাৎ আমার আজকে এই বছর যে অডিট করছে, আগামী বছর জন্য আরেকটা অডিট ফার্ম দেয়, সেটা আমার এখানে আসবে, প্রথম পেজে আসবে। এখানে কিন্তু একটা পয়েন্ট লেখা আছে, দেখেন 7 নম্বর পয়েন্ট, অডিটর নিয়োগ এবং তাদের পারিশ্রমিক নির্ধারণ। এখানে আপনারা, আমি জানি না কোনো অডিট ফার্ম কিন্তু লেটার অফ উইলিংনেস জমা দিয়েছে কিনা। অর্থাৎ ওনারা কিন্তু বলবে আমাদেরকে যে আমরা আপনাদের আগামী অর্থ বছরে কাজ করতে চাই। আমরা কিন্তু পেপারে বিজ্ঞাপন দিতে পারি, অথবা আমরা আমাদের নিজস্ব যোগাযোগে বলতে পারি, আমাদের নেটওয়ার্ক ইউজ করতে পারি যে আমরা 3টা বা 4টা অডিট ফার্ম থেকে কোটেশন দিতে পারি যে আমার চাঁদ আবাসিকালকের আর্থিক বিবরণী কে করবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, যারা বিডিং এ সবচেয়ে কম থাকবে তাকে দিতে পারি, অথবা যার রিপোর্টেশন ভালো তাকে দিতে পারি। সেক্ষেত্রে আমার প্রস্তাব থাকবে আপনারা ওই প্রক্রিয়াটার মাধ্যমে কার্যক্রম সম্পাদন করেন এবং একজন ভালো অডিট ফার্ম নিয়োগ করেন, তাহলে আমাদের স্থিতিপত্রটা হয়তো আরো অনেক গুছানো হবে। কিন্তু আমি পরিশেষে অনেক ধন্যবাদ দিচ্ছি আমাদের কমিটি যারা আছে আঙ্কেলরা, ওনাদের অক্লান্ত পরিশ্রম। আমি প্রতি সময় দেখি যে ঈদে কোরবানে ওনারা খেয়ে না খেয়ে দৌড়াদৌড়ি করে কাজ করে। আর যেটা ইফতারের কথা বললাম, আমি নিজে মাঝে মাঝে অফিস থেকে দেরি করে আসতে, আমি ধরার সহজ এখানে ঢুকে যাই, এখান থেকে ইফতার করে বাসা যাই। তারপর এখানে ইফতার করার যে শান্তি, এটা বলে বোঝানো যাবে না। তো এটা অনেক অবদান। আর আমাদের যে এতেকাফ করার জন্য আমি যখনই যাকে বলি, আমাদের এখানে 120 জন 100 জন উপরে এতেকাফ করে, সবাই আশ্চর্য হয়ে যায়, এটা সম্ভব? চাঁদ গবেষিকার বলছি এত লোকের কিভাবে ব্যবস্থা করেন? আমরা বলি এটা সম্ভব আমাদের, কারণ আমরা এখানে যারা আছে খুব ডেডিকেটেড, অসম্ভব, ওনারা অনেক এক্সপিরিয়েন্স, সবাই কাজ করে। তো আমার বক্তব্য যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমি মাপ চাচ্ছি। আমি আমার জাস্ট ওপিনিয়নটা দিলাম, আপনারা যদি উপকৃত হন এটা আমার অপিনিয়ন কাজে লাগবে। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত সদস্য মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমি বিনীতভাবে অনুরোধ করব, এজেন্ডা অনুযায়ী আলোচনা করলে আমাদের সুবিধা হয়। আমরা এখনো সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন এটা কনফার্ম করি নাই। এটার পরে উনি যেগুলো বলেন এগুলো সব আছে, এখানে এজেন্ডাতে সব আছে। এজেন্ডা অনুযায়ী বললে আমাদের লিখতেও সুবিধা হয়, বুঝতেও সুবিধা হয়। আমি অনুরোধ করবো এজেন্ডা করবেন। আর যারা পিছনে দিচ্ছেন ওখানে পিছনে লিখে দিবেন, আপনি কয় নম্বর এজেন্ডার উপর কথা বলতে পারবেন। ধন্যবাদ সবাই।